নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য বাছাই করা হিস্ট্রি থেকে 30 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন্স দিয়ে, যেখানে বলা হয়েছে আল বিরুনি কোথাকার পর্যটক ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। তো আল বিরুনি কোথাকার পর্যটক ছিলেন, এটা সঠিক আনসার হবে আরবের। ঠিক আছে, আল বিরুনি আরব দেশের একজন পর্যটক ছিলেন। ঠিক আছে, এখানে আমি একটা ছোট্ট ট্রিক্স আপনাদের বলে দিই। আল শব্দতে আল রয়েছে, আ প্রথমে রয়েছে, তো এখানে আরবের ক্ষেত্রেও আ প্রথমে রয়েছে, সেই হিসাবে আপনারা মনে রাখতে পারেন এভাবে করে। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গ্রিক রাষ্ট্রদূত মেগাস্তেনিস তার ইন্ডিকা গ্রন্থটিতে ভারতের জনগোষ্ঠীকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। তো গ্রিক রাষ্ট্রদূত, তো মেগাস্তেনিস কিন্তু ছিলেন একজন গ্রিক রাষ্ট্রদূত, সেটাও কিন্তু একটা কোয়েশ্চেন। তো মেগাস্তেনিস কোন দেশের দূত ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, সেটা কিন্তু গ্রিক দেশের হয়ে যাবে। তো তার যে ইন্ডিকা গ্রন্থটি, সেখানে কিন্তু ভারতের যে জনগোষ্ঠী সেটাকে কয়টা শ্রেণী বিভাগে বিভক্ত করেছেন, অবশ্যই মনে রাখবেন 7টি শ্রেণী বিভাগে বিভক্ত করেছিলেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রথম দিকে মহাবীর কোন তপস্বী গোষ্ঠীর আচার আচরণ অনুসরণ করতেন। তো প্রথম দিকে মহাবীর যে কিনা যে তপস্বী গোষ্ঠীর আচরণ অনুসরণ করতেন, সেটা হচ্ছে নিগ্রন্থ নামে এক তপস্বী গোষ্ঠীর আচার আচরণ অনুসরণ করতেন মহাবীর। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। তো প্রথম দিকে মহাবীর নিগ্রন্থ নামে এক তপস্বী গোষ্ঠীর কী ছিলেন, আচার আচরণ অনুসরণ করতেন। তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রথম বুদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন। এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখার চেষ্টা করবেন। প্রথম বুদ্ধ সঙ্গীতের সভাপতি যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে মহাকাশ্যপ। মহাকাশ্যপ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভদ্রবাহুর অনুগামীরা কি নামে পরিচিত ছিলেন। তো ভদ্রবাহুর অনুগামী যারা, তারা ছিল কিন্তু দিগম্বর নামে কিন্তু ভদ্রবাহুর অনুগামীরা যারা, তারা পরিচিত ছিলেন। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন রাজা বুদ্ধের শিষ্য ছিলেন। তো বুদ্ধের শিষ্য কে ছিলেন, অবশ্যই কিন্তু এখান থেকে আসতে পারে কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্ব সহকারে, সেটাও মনে রাখার চেষ্টা করবেন। কোন রাজা বুদ্ধের শিষ্য ছিলেন, সেটা কিন্তু হবে অজাতশত্রু নামক যে রাজা ছিলেন, তিনি কিন্তু বুদ্ধের শিষ্য ছিলেন। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ব্রিজি মহাজনপদটির বর্তমান রাজধানী কোথায় অবস্থিত। তো ব্রিজি যে মহাজনপদ, সেটা কিন্তু বর্তমান রাজধানী যেখানে অবস্থিত, সেটা হচ্ছে উত্তর বিহারে। উত্তর বিহারে কিন্তু ব্রিজি মহাজনপদটির বর্তমান রাজধানী স্থিত রয়েছে। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মহেন্দ্র বর্মনের আমলে স্থাপত্যশিল্পী কী নামে পরিচিত। তো মহেন্দ্র বর্মনের আমলের যে স্থাপত্যশিল্পী, সেটা কিন্তু মহেন্দ্র শৈলী নামে পরিচিত। ঠিক আছে, বা মহেন্দ্র শৈলী কোন রাজার স্থাপত্যের সঙ্গে জড়িয়ে রয়েছে আসে যদি, অবশ্যই আপনারা মহেন্দ্র বর্মনের নাম চুজ করবেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা তুলে ধরা হয়। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমিও এখানে তুলে ধরছি, যাতে করে আপনাদের উপকারে আসে। কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন, সেটা হয়ে যাবে রাজসিংহ বর্মন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পল্লব ভাস্কর্যের ক্ষেত্রে যার নাম বিশেষভাবে স্মরণীয়। তো পল্লব ভাস্কর্যের ক্ষেত্রে যার নাম বিশেষভাবে স্মরণীয়, তার নাম হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মনের নাম কিন্তু পল্লব ভাস্কর্যের ক্ষেত্রে অত্যন্ত স্মরণীয়। তারপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সুলতান ই আজম উপাধি পান কে। সুলতান ই আজম উপাধি পান কে ইলতুৎমিশ। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা একটু সেটা ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন। সুলতানি আজম উপাধি পেয়েছিলেন ইলতুৎমিশ। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বলবনের প্রকৃত নাম কি। তো বলবনের প্রকৃত নাম আপনারা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। যারা যারা জানেন না, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। বলবনের যে প্রকৃত নাম হচ্ছে উলুখ্খা। উলুখ্খা হচ্ছে বলবনের প্রকৃত নাম। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে তঙ্কা ও জিতল নামক মুদ্রার প্রবর্তন কে করেছিলেন। তো তঙ্কা ও জিতল নামক যে মুদ্রা, সেই মুদ্রার প্রবর্তন করেছিলেন কে, ইলতুৎমিশ। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এবং বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেন, কম্পিটিটিভ এক্সাম বলি আবার বোর্ড এক্সাম, যে কোনো ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। অবশ্যই মনে রাখবেন, তঙ্কা ও জিতল নামক মুদ্রার প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ।
তারপর আমরা মুভ করছি 14 নাম্বার কোয়েশ্চেন, যেখানে বলা আছে পাইপস ও সিজদা প্রথার প্রবর্তন করেছিলেন। এই কোয়েশ্চেনটা তো আরও বেশি ইম্পর্ট্যান্ট। পাইপস ও সিজদা প্রথার প্রবর্তন করেছিলেন কে? গিয়াসউদ্দিন বলবন পাইপস ও সিজদা প্রথার প্রবর্তন করেছিলেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হিসার ফিরোজা দুর্গ নির্মিত হয় কার আমলে? হিসার ফিরোজা দুর্গ নির্মিত হয় কার আমলে? সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের আমলে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সুলতানি যুগে ভারতীয় শিল্প রীতির সঙ্গে কোন শিল্প রীতির মেলবন্ধন ঘটেছিল? শিল্প রীতির হবে এখানে, ঠিক আছে, একটু নীতি হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন আপনারা। সুলতানি যুগে ভারতীয় শিল্প রীতির সঙ্গে কোন শিল্প রীতির মেলবন্ধন ঘটেছিল? সেটা অবশ্যই মনে রাখবেন, পার্সিক। সুলতানি যুগে পার্সিক শিল্পরীতির কিন্তু মেলবন্ধন ঘটেছিল। তারপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে আলাই দরওয়াজাতে কোন স্থাপত্য শৈলীর ব্যবহার দেখা যায়? তো মনে রাখবেন, আলাই দরওয়াজাতে যে স্থাপত্য শিল্পীর ব্যবহার দেখা যায় সেটা হচ্ছে ইন্দো পার্সিক স্থাপত্য শিল্পীর শৈলীর ব্যবহার দেখা যায় আলাই দরওয়াজাতে। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আপনারা অনেকেই এই কোয়েশ্চেন আনসার জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। খাজা মঈনুদ্দিন চিশতি ছিলেন চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, মঈনুদ্দিন চিশতি হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সুফি মতবাদের মূল সূত্র কোথা থেকে গৃহীত হয়েছে? তো মনে রাখবেন, সুফি মতবাদের যে মূল সূত্রটা সেটা কিন্তু গৃহীত হয়েছে কুরআন ও হাদিস থেকে। কুরআন ও হাদিস থেকে কিন্তু সুফি মতবাদের মূল সূত্রটা গৃহীত হয়েছে। এই কোয়েশ্চেনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে নকশবন্দি সম্প্রদায় কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? খুব খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, অত্যন্ত গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। নকশবন্দি সম্প্রদায় যেটা, সেটা সুফি সম্প্রদায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে কোন ঐতিহাসিকের বিবরণ থেকে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে জানা যায়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারি ঐতিহাসিক কালী কিঙ্কর দত্তের বিবরণী থেকে। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ইউনিক অনেকটাই কোয়েশ্চেন, তো মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সম্রাট আকবরের বাল্য বয়সে অভিভাবক কে ছিলেন? সম্রাট আকবরের যে বাল্য বয়সে যে অভিভাবক ছিলেন ওনার নাম হচ্ছে বৈরাম খাঁ। বৈরাম খাঁ ছিলেন কিন্তু সম্রাট আকবরের বাল্য বয়সের একজন অভিভাবক। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধের সমসাময়িক ঐতিহাসিক কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবেন, এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এই টেট পেপারের ক্ষেত্রে হিট করে, তো অবশ্যই সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন। পানিপথের দ্বিতীয় যুদ্ধের সময় সমসাময়িক যে ঐতিহাসিক ছিলেন ওনার নাম হচ্ছে আবুল ফজল। ঠিক আছে, আবুল ফজল হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। তারপর আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে শেরশাহের কতজন মন্ত্রী ছিলেন? ঠিক আছে, তো আমরা দেখেছিলাম যে শেরশাহের আমলে যে মন্ত্রী কতজন ছিল, সেটা হচ্ছে 4 জন মন্ত্রীর দ্বারা কিন্তু শেরশাহ তার সাম্রাজ্য পরিচালনা করেছিলেন। তারপর আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কৌনুজ ও বিলগ্রামের যুদ্ধে কে পরাজিত হন? কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। কৌনুজ ও বিলগ্রামের যুদ্ধে যে পরাজিত হয়েছিলেন ওনার নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুন কিন্তু কৌনুজ ও বিলগ্রামের যুদ্ধে হেরেছিলেন। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে যে যুদ্ধ বাংলার নবাবের ভবিষ্যৎকে রুদ্ধ করেছিল সেই যুদ্ধের নাম কি? তো যে যুদ্ধ বাংলার নবাবের ভবিষ্যৎ অর্থাৎ বাংলার নবাবের ভবিষ্যৎকে পুরোপুরি কোলাপস করে দিয়েছিল সেই যুদ্ধটির নাম কি আমাদের কাছে জানতে চাইছি। অবশ্যই এটা গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। বক্সারের যুদ্ধ থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ারে টেটে এসেছিল, অবশ্যই সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আমি এই কোয়েশ্চেনটা এখানে তুলে ধরছি। তো যে যুদ্ধ বাংলা নবাবের ভবিষ্যৎকে পুরোপুরি রুদ্ধ করে দিয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। ঠিক আছে, তো মনে রাখার চেষ্টা করবেন এটা। তারপর আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী পরিবর্তন করেছিলেন কারণ নতুন রাজধানীটি ছিল। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের টেটে আমরা লক্ষ্য করতে পেরেছি। ঠিক আছে, তো এটাও কিন্তু একটু গুরুত্ব সহকারে মাথায় রাখার চেষ্টা করবেন। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে তার রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন, কি কারণটা কি ছিল? কারণ ছিল বৈদেশিক আক্রমণ থেকে নিরাপদ, অর্থাৎ বৈদেশিক আক্রমণের থেকে সেটাকে নিরাপদে রাখা যাবে সেই উদ্দেশ্যকে মাথায় নিয়েই কিন্তু তিনি মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? পি.এন. ঠাকুর যে কার ছদ্মনাম সেটা হচ্ছে রাসবিহারী বসুর ছদ্মনাম হচ্ছে পি.এন. ঠাকুর। ঠিক আছে,
এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ইংরেজ ও সিরাজ উদ্দৌলার মধ্যে আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে জড়িয়ে রয়েছে, সেখান থেকে আমি এখানে এই কোয়েশ্চেনটা দিয়েছি, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। ইংরেজ ও সিরাজ উদ্দৌলার মধ্যে আলীনগরের যে সন্ধি হয়েছিল সেটা হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেছিলেন কে। তো এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ভারতকে একতরফা যুদ্ধরত দেশ বলে ঘোষণা করেছিল লর্ড লিথগো। এই কোয়েশ্চেনের এগেনস্টে হয়ে যাবে কারেক্ট আনসার। তো এই ছিল হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।